আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইয়াসিন শেখ পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। তোমরা যারা এবছর ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ভর্তি পরীক্ষা দিচ্ছ, তোমাদের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং তোমাদের যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাকি আছে তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। এরপরে কুমিল্লা এবং হাজী দানেশ বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে এবং হচ্ছে তোমাদের গুচ্ছভুক্ত যে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর পরীক্ষা বাকি রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগে যারা পড়ছো। তো তোমরা যারা ইতোমধ্যে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো এবং আশানুরূপ ফলাফল করতে পারোনি, কেউ কেউ হয়তো করতে পেরেছো, তো তোমাদের অনেকেরই এর ভিতর অধিকাংশেরই হচ্ছে একটি টার্গেট রয়েছে যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বা বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনা করব। তো তোমাদের তার ভিতর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে পড়াশোনার জন্য যে কয়টি সাবজেক্ট গুরুত্বপূর্ণ তার ভিতর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞান, এবং হিসাব বিজ্ঞান নিয়েই তোমরা সবচেয়ে বেশি চিন্তিত থাকো। তো আজকে আমরা স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে খুবই সংক্ষিপ্ত একটি সাজেশন তোমাদের এই শেষ মুহূর্তে এসে আসলে কি করা উচিত, কি করলে তোমাদের সবচেয়ে ভালো হয় এবং কি করলে আসলে তোমরা এই শেষ কয়েকদিন যে 4-5 দিন বাকি আছে এই 5 দিনের মধ্যে তোমরা কিভাবে আর কি পড়াশোনা করলে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানে তোমরা একটি ভালো মার্কস ক্যারি করে তোমরা তোমাদের চান্সটা নিশ্চিত করতে পারো, সেই বিষয়ে আজকে কথা বলবো। তো তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবে এবং এই এই আজকের সাজেশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা সেগুলো তোমাদেরকে সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আমরা খুবই সংক্ষেপে আজকের সাজেশনটা দিব। দেখো, প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি সেটি হচ্ছে দৃশ্যমান এবং হচ্ছে অদৃশ্যমান হিসাবের লেনদেন বা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটিকে তোমরা সংক্ষেপে কিন্তু করে থাকো অবচয় হিসাবে। কি নামে করো? অবচয়ের অধ্যায় নামে জেনে থাকো। তো এই অবচয়ের অধ্যায় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে তোমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সেখান থেকে বেশি প্রশ্ন হয়, দুই একটি প্রশ্ন বাইরে থেকে হিসাব বিজ্ঞানে আসলেও আসতে পারে, সেটি নিয়ে চিন্তার কারণ নেই। কিন্তু আমাদেরকে যেটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে এই অবচয়ের অধ্যায়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখন এই অবচয় থেকে তোমরা কি কি টপিকগুলো কাভার করে যাবা, কী কী টপিকগুলো অবশ্যই কাভার করলে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সম্পন্ন হবে, সেই বিষয়টা নিয়ে আমি এখন কথা বলবো। তোমাদের এই অধ্যায় থেকে সর্বপ্রথম সরলরৈখিক পদ্ধতির যে অবচয় রয়েছে, অর্থাৎ প্রতি বছর সমান যে অবচয় হয়, সেখান থেকে তোমরা অবশ্যই এমসিকিউগুলো দেখে যাবা। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের এই সরলরৈখিক পদ্ধতির ভিতর আবার কয়েকটি কথা রয়েছে যে বই মূল্য বা এই সম্পদটি বিক্রি করলে লাভ বা ক্ষতি হয় কিনা। আমি একটু লিখে দিই, বই মূল্য নির্ণয় বা হচ্ছে কত টাকায় বিক্রি করলে লাভ বা ক্ষতি হয়েছে কিনা, তারপরে সম্পদ বিক্রি করার পর যে আমাদের লাভ ক্ষতি হয়, এই বিষয়গুলো সরলরৈখিক থেকে, এই দুটি বিষয় দেখবা তোমরা সরলরৈখিক থেকে। এরপরে দেখবা বিগত বছরগুলোতে তোমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি যেটি রয়েছে, ক্রমহ্রাসমান যে জের পদ্ধতি রয়েছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন হয়। তো তোমরা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখবা এই দুটি বিষয়, যে একটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, আরেকটি হচ্ছে আমাদের ক্রমহ্রাসমান জের পদ্ধতি, আরেকটি হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো এই ক্রমহ্রাসমান জের পদ্ধতি এবং সরলরৈখিক পদ্ধতি থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এবং এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটির মধ্যে এই দুটি বিষয়। তো এই দুটি বিষয়ের অবশ্যই দেখবা। পাশাপাশি যদি হচ্ছে তোমাদের এই যে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি যেটি রয়েছে এবং কর্মঘণ্টা পদ্ধতি যেটি রয়েছে, এই দুটি একটু সূত্রগুলো দেখে যাও, যদি কোনো কারণে চলে আসে তাহলে অবশ্যই অ্যান্সার করার ট্রাই করবা। এরপরে দেখো, আমাদের আর যে দুটি চ্যাপ্টার পরের স্লাইডে আমরা রেখেছি, প্রথমে যে সমন্বয় জাবেদা, অবশ্যই সমন্বয় জাবেদা থেকে তোমাদেরকে পার্টিসিপেট করে যেতে হবে, এমসিকিউগুলো সমাধানের চেষ্টা করে যেতে হবে, কারণ সমন্বয় জাবেদা আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবচয়ের অধ্যায়ের পরেই। তো এই যে সমন্বয় জাবেদা থেকে সবচেয়ে বেশি যেগুলো দেখবা, যে অনুপার্জিত আয়ের সমন্বয় দেখবা, অগ্রিম ব্যয়ের সমন্বয় দেখবা। তো অনুপার্জিত আয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা বারবার আসে। পাশাপাশি তোমরা অগ্রিম সমন্বয়গুলো একটু দেখে যাবা। তো এই দুটি টপিক যদি একটু দেখে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য ভালো হবে সমন্বয় জাবেদার ক্ষেত্রে। পাশাপাশি আমরা যদি ভুল সংশোধনী দাখিলা এবং সমাপনী দাখিলার কথা বলি, সেক্ষেত্রে ভুল সংশোধনী দাখিলার ক্ষেত্রে আমি বলবো যে ভুল সংশোধনীর ভিতর দুই ধরনের ভুল হয়, একটি হচ্ছে একতরফা ভুল, আরেকটি হচ্ছে দুতরফা ভুল। দুতরফা ভুলের ক্ষেত্রে দুটি পক্ষকেই আমাদেরকে সংশোধন করতে হয়, আর একতরফা ভুলের ক্ষেত্রে অনিশ্চিত হিসাব এনে আমাদের ভুল সংশোধন করতে হয়। তো এই টপিকটাও দেখবা। এবং সমাপনী দাখিলা, অর্থাৎ আমাদের যে সমাপনী দাখিলার ক্ষেত্রে আমরা জানি আয় ব্যয় এবং উত্তোলন হিসাব, আয় ব্যয় এবং হচ্ছে উত্তোলন হিসাব, এই তিনটি বিষয় যে বন্ধ করে দিতে হয়, সেক্ষেত্রে আমাদের জাবেদাগুলো কেমন হয়, সেক্ষেত্রে অ্যামাউন্ট দিয়েও আসতে পারে, অ্যামাউন্ট ছাড়াও তোমাদের জাবেদা করতে আসতে পারে বা দাখিলা করতে আসতে পারে। এরপর দেখো, মজুদ পণ্যের হিসাব রক্ষণের ভিতর তোমরা দেখেছো ফিফো পদ্ধতি,
তারপরে গড়যুক্ত ভার পদ্ধতি, এই দুটি বিষয় তোমাদের ইন্টারমিডিয়েটেও ছিল। তো গড়যুক্ত ভার পদ্ধতি এই দুইটা বিষয় দেখবা, এবং লিফো পদ্ধতি হচ্ছে নিষিদ্ধ তোমরা জানো। তারপরেও আমাদের মুদ্রাস্ফীতি এবং মূল্য হ্রাস বা মুদ্রা সংকোচনের সময় কোন পদ্ধতি গুরুত্বপূর্ণ এবং কোন পদ্ধতি হচ্ছে আমাদের নিট আয় কম দেখাবে বেশি দেখাবে, এইগুলোর জন্য আমাদেরকে লিফো পদ্ধতিটাও দেখতে হবে। লিফো ফিফো এবং গড়যুক্ত ভার পদ্ধতি, এই তিনটি টপিকই একটু দেখবা এমসিকিউগুলো সলভ করার জন্য। এরপর দেখো আমাদের ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব এবং বিক্রিত পণ্যের ব্যয়। তো এই দুটি চ্যাপ্টার হচ্ছে আমাদের ইন্টার রিলেটেড, অর্থাৎ আমাদের কখনো কখনো বিক্রয় মূল্য, কখনো কখনো ক্রয় মূল্য, ক্রয় হার দেওয়া থাকে, বিক্রয় হার দেওয়া থাকে, কখনো ক্রয় হারকে বিক্রয় হারে রূপান্তর করে বিক্রয় মূল্য নির্ণয় করতে আসতে পারে। তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল রাখবে। এবং বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমি যেগুলো বলবো যে কখনো প্রারম্ভিক মজুত পণ্য নির্ণয় করতে হতে পারে এবং কখনো কখনো সমাপনী মজুত পণ্য নির্ণয় করতে হতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে। এরপরে আমরা যে সাজেশনে তোমাদের জন্য রেখেছি আর্থিক অবস্থা বা হিসাব সমীকরণ। আর্থিক অবস্থা বা হিসাব সমীকরণের ক্ষেত্রে তোমরা আর্থিক অবস্থার সংক্ষিপ্ত রূপ জানো A=L+OE। তো এই A=L+OE এটি হচ্ছে আর্থিক অবস্থার সংক্ষিপ্ত সমীকরণ, এবং এই সমীকরণকে বর্ধিত করলে কি হয় এবং দায় কমলে সম্পদ বা বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্বের কি পরিবর্তন হয় বা নিট আয় কতটুকু অর্জন হয় আমাদের মালিকানা সত্ত্বের পরিবর্তে, এটি নির্ণয় করতে আসতে পারে। এই রিলেটেড এমসিকিউ যে কয়টি আছে এগুলোর দুইটা করে মিনিমাম 2 থেকে 3টি এমসিকিউ 5টি করে যেতে পারলে আরও বেটার হয় এক একটা টপিকে। এরপর দেখো ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে তোমাদের যে কোনো একটির জের দেওয়া থাকতে পারে, তোমাদেরকে বলতে পারে যে নগদান বই অনুযায়ী জের এত, এটা থেকে তোমাদেরকে সমন্বিত জের বের করতে বলতে পারে, আবার ব্যাংক বিবরণীর জেরও বের করতে বলতে পারে। তো এই দুটি টাইপই তোমরা করে যাবা ব্যাংক সমন্বয় বিবরণী থেকে, অর্থাৎ একটি জের থাকলে আমরা অন্যটিতে কিভাবে যাব এবং হচ্ছে সমন্বিত জের কিভাবে নির্ণয় করব। পাশাপাশি আমাদেরকে দেখতে হবে যে ব্যাংক ভুল করলে এবং নগদান বইয়ে ভুল করলে আসলে এটা সংশোধনে কি হয়, কত টাকা যোগ বিয়োগ করতে হয়, এই বিষয়গুলো আমরা ব্যাংক সমন্বয় বিবরণী থেকে দেখে যাব বা এই রিলেটেড এমসিকিউগুলো দেখে যাব। এরপরে দেখো আমাদের যৌথ মূলধনী কোম্পানির শেয়ার, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির শেয়ার যেটাকে তোমরা যৌথ মূলধনী কোম্পানির মূলধনও বলে থাকো। তো এখানে আমরা যৌথ মূলধনী কোম্পানির এই চ্যাপ্টারটার নাম কিন্তু অনেক সময় আমরা বলে থাকি যে শেয়ার ইস্যু, অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদাগুলো তোমাদেরকে দেখতে হবে, কখন শেয়ার আবেদন হিসাব আসে, কখন ব্যাংক হিসাব আসে, কখন শেয়ার মূলধন হিসাবগুলো ক্রেডিট করতে হয়, এই সংক্রান্ত জাবেদাগুলো এবং অ্যামাউন্টগুলো কিভাবে ক্যালকুলেশন হয়, এই বিষয়গুলো সংক্রান্ত এমসিকিউগুলো তোমরা একটু দেখে যাবা। এরপরে দেখো আমাদের এর পরের চ্যাপ্টার তোমরা যদি একটু খেয়াল করো, আমি হচ্ছে কোন চ্যাপ্টারটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো প্রথমের দিকে রেখেছি, এবং যে চ্যাপ্টারগুলো ক্রমান্বয়ে কম গুরুত্ব দিতে হবে সেগুলো শেষের দিকে রেখেছি। অর্থাৎ তোমাদের প্রথম থেকে যে চ্যাপ্টারগুলোর কথা বলছি সেগুলোকে তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে, শেষের দিকেরগুলো আস্তে আস্তে গুরুত্ব কম দিতে হবে, বা প্রথম দিকের চ্যাপ্টারকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছি। তো আমি আস্তে আস্তে দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি প্রথম অধ্যায়, কিন্তু আমি এটা রেখেছি মাঝখানের দিকে, কারণ এটা হচ্ছে আমাদের অবচয় এবং যে সমন্বয় দাখিলা এগুলোর চেয়েও কম গুরুত্বপূর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য। কিন্তু তোমাদের সাজেশনে যেগুলো দিচ্ছি আমি সেগুলো অবশ্যই করে যাবা। সবগুলো চ্যাপ্টার দিচ্ছি না, প্রথমেই বলে নিয়েছি যে তোমাদের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির উপর ভিত্তি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে, কিন্তু এই চ্যাপ্টারগুলো দেখে গেলেই আমি মনে করি যে 20টি এমসিকিউ এর মধ্যে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড অধিকাংশ এমসিকিউ 18 থেকে 19টা বা 20টাও আসতে পারে, আল্লাহ যদি আমাদেরকে সেই ধরনের সাজেশন দেওয়ার তৌফিক দান করেন, আমরা সেটাই বলতে চাই। এরপর দেখো হিসাব বিজ্ঞান পরিচিতির কথা যেটি বলবো, আমি হিসাব বিজ্ঞান পরিচিতির ক্ষেত্রে তোমরা হিসাব বিজ্ঞান তথ্যের বৈশিষ্ট্যগুলো দেখবা, বাহ্যিক ব্যবহারকারী কারা, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। তোমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে তোমরা অনেক সময় গরমির করে ফেলো যে ব্যবসায় সংগঠন যখন পড়ো তখন পরিবেশ নামে একটা কথা আছে, তো ওই পরিবেশের সাথে যে হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী, এই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এই হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীর ক্ষেত্রে তোমরা শ্রমিক হচ্ছে বাহ্যিক পক্ষ দেখো, আবার হচ্ছে তোমরা যখন হচ্ছে হিসাব রক্ষক দেখো তখন কিন্তু অভ্যন্তরীণ পক্ষ হয়ে যায়। তো এই পক্ষটা একটু ভালোভাবে পড়ে যেতে হবে, যেহেতু ব্যবসায় সংগঠনও তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় থাকবে, তো এই বিষয়গুলো গুলিয়ে ফেলা যাবে না। এরপর দেখো হিসাব বিজ্ঞানের নীতিমালা থেকে কখন কোন নীতিমালাগুলো আসে, তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। হিসাব বিজ্ঞানের নীতিমালার ক্ষেত্রে তোমরা দেখবা যে চলতি সম্পদ কিভাবে লিপিবদ্ধ হয় বা কোন নীতি অনুযায়ী লিপিবদ্ধ হয়, মজুত পণ্য যেমন আমাদের রক্ষণশীলতা নীতি অনুযায়ী লিপিবদ্ধ হয়, তারপরে স্থায়ী সম্পদগুলো ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী লিপিবদ্ধ হয়। এইগুলো এই যে প্রত্যেকটা টপিক আমাদের যে আমাদের দায় কিভাবে লিপিবদ্ধ হয়, ব্যয় আয় কিভাবে ব্যয় স্বীকৃতি নীতি, কিভাবে আয় স্বীকৃতি নীতি আসছে, তো এই নীতিগুলো দেখলেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটি কভার হয়ে যায়। খুব বেশি কঠিন না, তোমরা মনে করো যে এই চ্যাপ্টারটা থিওরিটিক্যাল চ্যাপ্টার, কিন্তু প্রশ্ন আসে এটা আমাদের মুখস্থ হতে চায় না। তো এই বিষয়গুলো তোমরা টপিক ধরে ধরে পড়বা। আমি বলে দিলাম যে চলতি সম্পদ হয় রক্ষণশীলতা নীতি অনুযায়ী, স্থায়ী সম্পদ হয় আমাদের ঐতিহাসিক মূল্য নীতি অনুযায়ী, আয় স্বীকৃতি নীতি, ব্যয় স্বীকৃতি নীতি, এইগুলো একটু দেখলেই হবে।
এছাড়াও তোমাদের ওই যে আমাদের যে দুইটা পরিবর্তন আছে, গুণগত এবং নিট পরিবর্তন, এটাও হচ্ছে অনেক সময় হিসাব বিজ্ঞান পরিচিতির ভিতর থাকে, আবার কোনো কোনো বইয়ে তোমরা এই হিসাব বিজ্ঞান নীতিমালার মধ্যে পাবা। তো এই দুটি চ্যাপ্টার একটু একসাথে পড়ার চেষ্টা করবা, যেহেতু থিওরিটিক্যাল কথাবার্তা আছে। তো এইগুলোই বলবো এই দুটি চ্যাপ্টার থেকে পড়ার বিষয়। এরপর দেখো অংশীদারি ব্যবসায়। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমাদেরকে নতুন অনুপাত, অর্থাৎ কখনো কখনো আমরা যখন ব্যবসায় নতুন অংশীদার নিই তখন কিন্তু আমাদের তিনজনের, ধর দুইজন অংশীদার রয়েছে, তারপর একজন নতুন অংশীদার আসলো, তখন আমাদের নতুন অনুপাত কি হয়। আবার কখনো কখনো তিনজন থেকে একজন চলে গেলে ত্যাগ অনুপাত, যেটিকে আমরা ত্যাগ অনুপাত বলি। তো একটি হচ্ছে নতুন অনুপাত, আরেকটি রয়েছে ত্যাগ অনুপাত। এই দুইটা বিষয় অবশ্যই গুরুত্বের সাথে দেখবা, নতুন অনুপাত আর হচ্ছে ত্যাগ অনুপাত। আর পাশাপাশি তোমরা অনেক সময় আমাদের মুনাফার অংশ নির্ণয় করতে আসতে পারে, যে একটি ব্যবসায় এত টাকা লাভ হলে এত টাকা মূলধনের সুদ, তারপরে আমাদের যে বেতন, এগুলো চার্জ করার পর আসলে মুনাফার অংশ বাবদ তারা কত টাকা পাবে, এই বিষয়টাও অংশীদারি ব্যবসায়ের হিসাব থেকে তোমাদেরকে দেখতে হবে, এই মুনাফার অংশ। তাহলে এই তিনটি টপিক আমাদের মোটামুটি অংশীদারি ব্যবসায়ের ভিতর পড়লে হয়ে যাবে। এরপর দেখো রেওয়া মিলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রয়েছে আমাদের দুইটি ভুল। তোমরা দেখো নীতিগত ভুল এবং করণিক ভুল, এবং করণিক ভুলের ভিতর আরও 4-5টি ভুল রয়েছে। এগুলো প্রত্যেকটা আলাদাভাবে পড়া এবং কোনটা কোন ভুল এই বিষয়টা জানা। পাশাপাশি আমাদের হচ্ছে ভুল করলে যে রেওয়া মিলের ডেবিট দিকে এত টাকা কম বা বেশি লিখলে, আবার ক্রেডিট দিকে কম বা বেশি লিখলে কখন যোগ করে বের করবো বা কত টাকা পার্থক্য হবে, এই বিষয়গুলো মূলত রেওয়া মিল থেকে দেখলেই হয়ে যাবে। এর বাইরে রেওয়া মিল খুবই সহজ। তোমরা অ্যাডমিশনের ক্ষেত্রে দেখো যে আমাদের পুরো রেওয়া মিল যেহেতু করতে হয় না, এমসিকিউতে খুবই সহজ সহজ প্রশ্ন আসে, কিন্তু কোনটা কোন ভুল বা কোন ভুলটা কিভাবে সংশোধন করলে আমাদের পার্থক্য নির্ণয় করা যায়, এই বিষয়গুলো একটু দেখে যেতে হবে। এরপরে দেখো আমাদের সর্বশেষ যেগুলো রয়েছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ থেকে আমি বলবো বারবার আসে চলতি মূলধন দেওয়া থাকে, তোমাদেরকে চলতি সম্পদ এবং চলতি দায় নির্ণয় করতে হয়। অনেক সময় চলতি সম্পদ এবং চলতি দায় দেওয়া থাকে, কার্যকরী মূলধন নির্ণয় করতে হয় বা কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করতে হয়। তো একটি অনুপাত দেওয়া থাকলে কিভাবে আমরা চলতি সম্পদ বা সেখান থেকে চলতি দায় নির্ণয় করতে পারি। পাশাপাশি আরও পাশাপাশি আমাদের যে দেনাদার আবর্তন অনুপাত রয়েছে, পাওনাদার আবর্তন অনুপাত রয়েছে, তারপর নিট মুনাফার হার এবং মোট মুনাফার হার, এই অনুপাতগুলো যেগুলো বারবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে, এইগুলো সংক্রান্ত কয়েকটা প্র্যাকটিস যদি করে যাও তোমরা, ইনশাআল্লাহ আশা করি অনুপাত বিশ্লেষণ থেকে তোমাদের সমস্যা হওয়ার কথা না। এরপর দেখো উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। এই চ্যাপ্টারটা রাখা এই জন্য জরুরি যে আমরা যেহেতু একটু আগে তোমাদেরকে ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব এবং হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় দেখাচ্ছিলাম, ওই চ্যাপ্টারটার সাথে এই চ্যাপ্টারটাও কিছুটা ইন্টার রিলেটেড। এখানে আমাদের যে উৎপাদন ব্যয়, মানে মোট উৎপাদন ব্যয় নির্ণয় করার পরে তার সাথে আমরা কীভাবে লাভ যোগ করি বা মার্কআপ যোগ করে আমাদের মার্কআপের পরিমাণ বের করতে হতে পারে, মার্জিনের পরিমাণ বের করতে হতে পারে। অর্থাৎ মার্কআপটা আমি একটু বলে দিই, মার্কআপটা হচ্ছে ক্রয়ের উপর হার এবং মার্জিন হচ্ছে বিক্রয়ের উপর হার। তো এই বিক্রয়ের উপর মুনাফা, ক্রয়ের উপর মুনাফা, এই বিষয়গুলো একটু খেয়াল করে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, বিক্রিত পণ্যের ব্যয়, এগুলো একটু ইন্টার রিলেটেড করে একসাথে করার চেষ্টা করবা। তো এই কয়টা চ্যাপ্টার, এই যে 8-9টা স্লাইডে যে কয়টা চ্যাপ্টারের কথা বললাম, হিসাব বিজ্ঞানের সব চ্যাপ্টার 24-25টা চ্যাপ্টার তোমাদেরকে করে যেতে হবে না, বরং এই যে যতগুলো আমি এখানে যে কয়টা বললাম 12-13টার মতো, এই কয়টার উপর গুরুত্ব দিলে ইনশাআল্লাহ তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কোনো সমস্যা হবে না হিসাব বিজ্ঞান নিয়ে। এছাড়াও যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাদের স্কুল অফ এক্সেলেন্সের দক্ষ মেন্টর যারা আছে তারা কিন্তু সবসময় তোমাদের ভালো ফলাফলের জন্য যেটা করা প্রয়োজন, সর্বোপরি শিক্ষার্থীদের জন্য যেটি কল্যাণকর সেটি করার চেষ্টা করে। তো আমরা আশা করব তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ভালো হোক। আশা করি তোমরা সুস্থ আছো, পাশাপাশি তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ, কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর হচ্ছে, তোমাদের জন্য একটু চাপ। এই সময়টাতে আসলে লম্বা ক্লাস নিয়ে তোমাদের সময় নষ্ট করার মতো তেমন কোনো সময় আমাদের কাছে যেটা মনে হয় যে উচিত না, বরং সাজেশনমূলক ক্লাস বা এই ধরনের সংক্ষিপ্ত সাজেশন প্লাস কিছু সাজেশনমূলক ক্লাস হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে তোমরা হচ্ছে যে কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে জানাও। এছাড়া আমাদের সিএমইটি এক্সেলেন্ট অনলাইন কোর্স এখনও চলমান রয়েছে, যেটি গুচ্ছ পর্যন্ত চলবে। এছাড়া আমাদের গুচ্ছের ব্যবসায় শিক্ষা বিভাগের গুচ্ছের স্পেশাল ব্যাচ সেটিও কিন্তু লঞ্চ হবে খুব দ্রুতই তোমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরেই। তো তোমরা সেগুলোতে চাইলে এনরোল করতে পারো। পাশাপাশি আমাদের যে কোনো ধরনের যে কোনো বিষয় জানতে পেজে নক করতে পারো। আমাদের bdsoi.com ওয়েবসাইট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা যে আমাদের কোর্সগুলো দেখতে পারো। তো আমরা আশা করব তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের পরীক্ষা এবং অন্যান্য সাবজেক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে যেগুলো রয়েছে সেগুলোর পরীক্ষা তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে যে একটি ভালো রেজাল্ট তোমরা করো, সেটি আমাদের প্রত্যাশা এবং তোমাদেরও প্রত্যাশা। তোমাদের সেই প্রত্যাশা, তোমাদের সেই স্বপ্ন আল্লাহ কবুল করুন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো সাজেশনমূলক ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।